ওকে, তো এখন আমরা পড়বো হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। এইটা কিন্তু পরবর্তীকালেও পড়তে হবে, এবং এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা শুধু যে ক্লাস 10 এর জন্য না, একদম পরবর্তী ক্লাস এবং বিএসসি এমএসসি শুধু তাই না, বিএড আমরা বিএড করছি। ও আচ্ছা, সেই বিএড এর ক্ষেত্রেও কিন্তু এই বৃদ্ধি বিকাশ ছিল। কারণ যারা মানে টিচার্স ট্রেনিং নেয়, তারা যদি বৃদ্ধি বিকাশ বা শিশুদের এই ব্যাপারগুলো না বোঝে, তো কে কি বুঝতে পারছে না, কে কিরকম কি, কার কি প্রবলেম হচ্ছে, সেইগুলো কিন্তু আমরা জানতে পারবো না। তাই জন্য টিচারদেরও কিন্তু এটা পড়ানো হয়, খুব ডিটেলসে তখন পড়ানো। বাট আমরা এখন কনসেপ্টটা বুঝবো, এবং এটা আমরা এমন ভাবে বোঝাবো যাতে তুমি কনসেপ্ট আর কখনো না ভুলো। তো বৃদ্ধি বিকাশ সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? একদম ঠিক বলেছো তুমি, অনেকটাই ঠিক বলেছো। এবার আমরা যাতে এই কনসেপ্টটাকে একদম মানে বুঝবো, এই ক্লাসটা আমি এমনি ইউটিউবে করেছিলাম, দেখেছিলে? ঠিক আছে, এটা দেখো, সমস্যা নেই, ওটার থেকে আরো ভালো করে এটা। আচ্ছা আচ্ছা, দেখো, তো এক্ষেত্রে দেখো, আমি ফার্স্ট একটু লাইন দেখো, এই লাইনটা দিয়ে সারা জীবন মনে রাখবে। এখন তো না, এটা সারা জীবনের জন্য করতে হবে। একটা ছোট লাইন টানলাম, আর একটা লাইন টানলাম। আমার যদি বোর্ডে জায়গা থাকতো আমি আরো টানতাম। দেখো আমার বোর্ডে কিন্তু আর জায়গা নেই, এই অব্দি গিয়ে এর উপর আর মানে জায়গা নেই। এইবার এইটা এই 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 কনসেপ্টটাকে মনে রেখে আমরা বৃদ্ধি বিকাশ পুরো মাথায় রাখবো, আমাদের আর ভুল হবে না। এইটাই হচ্ছে সেই জিনিস। তুমি যে কনসেপ্টটা বলছো একদম ঠিক আছে, মানে তোমার কনসেপ্ট আছে, সেটা আমি বুঝতে পেরেছি, ভেরি গুড। আচ্ছা, দেখো, বৃদ্ধি হচ্ছে, তুমি একদম ঠিক বলেছো, মাতৃগর্ভ থেকে আস্তে আস্তে জাইগোট সৃষ্টি হলো, তারপর আস্তে 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 আয়তনে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, এবং কোষ বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। একটা টাইম পরে তুমি দেখেছো, একটা টাইম পরে কিন্তু যে হাইটটা একটা অবধি থাকবে, তারপরে কি হাইটটা কারোর বাড়ে? দেখেছো হাইট বাড়ছে বাড়ছে, একটা টাইম পরে কি আর হাইট বাড়বে? বাড়বে বলো? না, একটা টাইম পরে কিন্তু হাইট বাড়বে না, হাত পা আস্তে আস্তে ওই ভ্রূণটা সৃষ্টি হলো, আস্তে আস্তে সে বড় হলো, সে ভূমিষ্ঠ হলো, তারপর সে হাত পা বৃদ্ধি পাচ্ছে, তারপর সে মানে মাইটোসিস, প্রথমে তো মাইটোসিস কোষের মাধ্যমে আস্তে আস্তে কোষগুলি মানে বৃদ্ধি পাচ্ছে, সেগুলো আমরা পড়বো সমস্ত। তারপরে আস্তে আস্তে কি আমরা হাত পা বড় হচ্ছে আর কি, এবং একটা টাইম পরে কি হচ্ছে, আমাদের হাইটটা থেমে যাচ্ছে। আর চাইলে আমাদের হাইট বড় হবে না, একদম যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু আমাদের হাইট আর বাড়বে না। একটা টাইম পরে আমাদের হাইট কমবে, এইটা হচ্ছে বৃদ্ধি। দেখো, এই যে আমাদের উচ্চতা বা হাইট কিন্তু একটা টাইম পরে গিয়ে অফ হয়ে যাবে, আর কিন্তু আমাদের হাইট বাড়বে না, ঠিক আছে, আমরা যাই করে নিয়ে আর বাড়বে না আমাদের height, ঠিক আছে, একটা এজের পরে। এইবার বিকাশের ক্ষেত্রে কি হচ্ছে, একটা এটা আমরা ডিটেলসে পড়বো, বাট এখন একটু বলে নিই, কনসেপ্ট বলে নিই। তুমি একদম ঠিক বলেছো যে মানে শিখতে শিখতে হয়, আমরা একটা শিশু জন্মালো, মানে জন্মানোর পর দেখো শিশুরা কাঁদে, কত কিছু তো বোঝে না, যখনই দেখে কি, যখনই মা বা বাবা দেখে যে বাচ্চাটা কাঁদছে, মা দেখছে বাচ্চা কাঁদছে, তখন কি ওকে দিয়ে খাওয়াচ্ছে, এইটুকু বুঝতে পারছে না বাচ্চাটা কাঁদছে কারণ ওর মনে হয় খিদে পেয়েছে, ঠিক আছে, খাওয়ানোর পরেও ও কাঁদছে, তখন বাচ্চার যে বাবা মা থাকে সে বুঝতে পারে না, ওর মনে হয় তাহলে পেটে পেটে ব্যথা করছে, তাই জন্য কি কাঁদছে। এইবার কিন্তু বেশি কান্না না থামালে ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়, বা ওর যে ওষুধপত্র তাকে ওকে দেওয়া হয়। ও কিন্তু এই যে কাঁদছে, ও কিন্তু দেখো ওখান দিয়ে শেখা শুরু করলো, ওই যে দেখছে ও মানে ছোট থেকে কাঁদছি আমি, আমাকে বাবা মা এসে কোলে নিচ্ছে বা আমাকে খাওয়াচ্ছে, সেকেন্ড টাইম যখন ওর খিদে পায়, ও অত কিছু বুঝুক না, ও যে ওর কাঁদতে শুরু করে, তাই না? তখনই গিয়ে কেউ কি ওর কাছে যায়, কোলে নেয়, ও সবসময় যায় ওর খিদে পায় তাই জন্য, ও যখন একা থাকছে ভালো লাগছে না, ও কাঁদতে শুরু করছে, তখন আবার কেউ গিয়ে আদর করছে, কোলে নিচ্ছে, ও কিন্তু ওখানে শিখে গেল, আমি যেই কাঁদবো তখনই এরা এসে আমাকে কোলে নেবে, আমি না কাঁদলে আমার কাছে আসবেও না, কিছু না, বা আমাকে মানে খিদে পেলে আমি তো বোঝাতে পারবো না, আমাকে এইভাবে কেঁদে বোঝাতে হবে। ওই বাচ্চাটা কিন্তু ওইখান দিয়ে শেখা শুরু করলো। এরপরও দেখবে বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, কিছু বাচ্চা থেকে মেলায় গিয়ে, আমরা অনেক সময় ছোটবেলায় পড়ে থাকি, মেলায় গিয়ে আমাকে ওই খেলনাটা কিনে দাও, ওর যদি কেঁদে কেঁদে পাওয়াটা একটা ওর যদি অভ্যাস দাঁড়িয়ে যায়, ওই খেলনাটা আমাকে কিনে দাও, যদি বাবা বলে না ওটা আমি কিনে দেবো না, ও কিন্তু ওখানে কাঁদতে থাকবে, ঠিক আছে, যদি ওকে কিনে দেওয়া হয়, ওর কিন্তু ওটা ও শিখে গেল, ঠিক আছে, ও মানসিক ভাবে ওটা শিখে গেল যে না, আমি কাঁদলেই আমাকে ওটা দেবে, আমি না কাঁদলে আমাকে দেবে না। তাই কিন্তু বাচ্চাদের দেখবে নর্মালি দেখবে বড়রা বলে কাঁদলেই ওকে দিতে হবে, ঠিক আছে, অত কিছু ভেবে বা বুঝে বলে না, বাট এটা কিন্তু একটা সাইকোলজি, এই বিকাশটা পুরোটা সাইকোলজি, ঠিক আছে, ওকে ও কিন্তু কেঁদে কেঁদে আদায় করছে, ও শিখে নিয়েছে আমি কাঁদবো আমাকে দেবে, তো যদি না দেওয়া হয় তখন কিন্তু ঠিক আছে। এবার দেখো আস্তে আস্তে ও স্কুলে যাচ্ছে, স্কুল থেকে সমস্ত কিছু শিখছে, বিকাশ হচ্ছে স্কুল থেকে বিভিন্ন কিছু শিখছে, এবং আস্তে আস্তে এই যে বিকাশটা, এটা কিন্তু শিখতেই থাকছে,
স্কুলের পরে দেখো কলেজে যাচ্ছে, সেখান থেকে নতুন কিছু শিখছে। এই এখনই দেখো না, আমরা কি আগে এই 3 বছর আগে আমরা কি অনলাইন ক্লাস এরকম করতে পারতাম? না আমি করাতে পারতাম, না তোমরা করতে পারতে। করেছো 3 বছর আগে এরকম অনলাইন ক্লাস? করেছো বলো? করনি, কারণ আমরা কিন্তু মানে কি বলে, আমরা কিন্তু এর সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, বা আমাদের নেটে ক্লাস দেওয়া বা কিছু আমরা জানতাম ইউটিউবে আছে, বাট ওগুলো দেওয়া আমারই মনে হতো না কিছু টাইম নষ্ট করা। ঠিক আছে, বাট এই করার পরে কিন্তু আমরা শিখলাম, আমরা মানসিক ভাবে শিখলাম যে না, এরকম ভাবে ক্লাস করানো যাবে, এইভাবে পড়ালে না ছাত্রছাত্রীরা বুঝতে পারে। প্রথমে কিন্তু আমরা এতটা বুঝতে পারতাম না, আমাদের অসুবিধা হতো যে না কি আমার সামনে তো কেউ না, আমি কি পড়াচ্ছি, আমি তো বুঝতে পারছি না, ওরা কি এত বুঝতে পারছে? এবার জিজ্ঞাসা করতে করতে ইন্টারাক্ট করতে করতে তোমরাও শিখলে, আমিও শিখলাম, মানে টিচাররাও শিখলো, স্টুডেন্টরাও শিখলো। এইভাবে এইভাবে তো একটা সাম্যাবস্থায় এসে গেল ব্যাপারটা। এটাও কিন্তু আমাদের মানে বিকাশ হলো, আমরা শিখলাম। ঠিক আছে, এবার আমরা স্কুলে যাচ্ছি, স্কুল শেষ হলো, আমরা কলেজে যাচ্ছি, সেখান থেকে নতুন কিছু শিখছি। শুধুই কি আমরা মানে পড়াশোনা শিখছি, আরো অনেক রকম কিছু শিখছি। ঠিক আছে, জীবনে মানে জীবনের যুদ্ধ, সেটা কিভাবে করতে হবে সমস্তটা কিন্তু আমরা মানুষকে দেখে দেখেছি যে না এই মানুষটা এরকম, না এর সাথে থাক বেশি কথা বলার দরকার নেই। এরকম কিন্তু অনেক কিছু শিখি, সবটা বিকাশের মধ্যে। এবার একটা মানুষ দেখো, একদম ধরো এবার সে একদম মানে কলেজ পাস করে গেল, চাকরি বাকরি করছে, তার বিয়ে থা হচ্ছে, তারপরে একদম মানে তার সন্তান সন্ততি হচ্ছে, তারপরে সে একদম বৃদ্ধ বয়সে চলে যাচ্ছে। বৃদ্ধ বয়সে কিছু শেখে না? অবশ্যই শেখে। দেখবে বৃদ্ধ লোকজনরা খুব বেশি উঠতে টুকতে পারে না, বিছানায় শুয়ে থাকে। তাই জন্য খেয়াল করে দেয় বৃদ্ধ লোকজনদের যে জলের বোতল, বিস্কুটের কৌটো আশেপাশেই রেখে দেয়, বিছানার চারপাশটায় রেখে দেয়। তার সামনে ওষুধের মানে টেবিল পাশেই থাকে বিছানা, কি ওষুধটা ওনারা কিন্তু শিখে গেছে, মানে বৃদ্ধ অবস্থায় শিখে গেছে ওষুধটা ওখান থেকে আমি কাছ থেকে নিয়ে খেতে পারবো, আমাকে আর উঠতে হবে। ওটাও কিন্তু শিখে নিয়েছে। ঠিক আছে, কাছাকাছি রাখলে আমার সুবিধা হচ্ছে, নিজের অজান্তেই কিন্তু শিখছে। একদম মৃত্যুর আগের দিন অব্দি কিন্তু মানুষ শিখতে পারে, মৃত্যুর আগের দিন অব্দি কিন্তু কিছু না কিছু শিখে যাচ্ছে, একদম জন্ম থেকে মৃত্যুর আগের দিন। দেখো এই জন্য এখানে এই আর এখানে কাটতে পারে হচ্ছে মৃত্যু, জীবনের একদম শেষ অব্দি কিন্তু কিছু না কিছু শিখতেই থাকো। বুঝতে পারা গেল কোনটা বৃদ্ধি কোনটা বিকাশ কনসেপ্টটা? একদম ক্লিয়ার? ওকে, দেখো তাহলে এবার আমরা নোটটা লিখবো। তো এই বৃদ্ধি হচ্ছে বিভিন্ন বাহ্যিক শব্দ, যেমন হচ্ছে ধরো সূর্যালোক। বৃদ্ধি হচ্ছে বিভিন্ন বাহ্যিক শব্দ, যেমন হচ্ছে সূর্যালোক। একটা উদ্ভিদের বৃদ্ধি, শুধু তো মানুষের বৃদ্ধি বললে হবে না, একটা উদ্ভিদেরও বৃদ্ধি আছে। ঠিক আছে, ওই উদ্ভিদটা মানে ঘরে থাকে, বাট যেসব উদ্ভিদগুলো বাইরে থাকে তাদের জন্য সূর্যালোক প্রয়োজন। এছাড়া সূর্যালোক তো আমাদেরও প্রয়োজন না, মানে আমরা তো জানি আমরা প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, এগুলো তো আমরা পড়েছি, আমরা সূর্যালোক থেকে শক্তি পাচ্ছি। তো বাহ্যিক শব্দটির বৃদ্ধি সূর্যালোক, এবং আভ্যন্তরীণ শক্তি হচ্ছে জিন ও হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। অভ্যন্তরীণ শক্তি হরমোন, অর্থাৎ এই যে বৃদ্ধির জন্য দায়ী কি গ্রোথ হরমোন। ঠিক আছে, আর একটা জিনিস যেটা হচ্ছে জিন। দেখবে যার বাবা মা হাইটে অনেকটা লম্বা, সেই ছেলেমেয়েরাও কিন্তু অনেকটা লম্বা হয়। অনেকের ক্ষেত্রে বাবা লম্বা মা একটু হাইট শর্ট, সেক্ষেত্রে ছেলেমেয়েরা কেউ লম্বা হচ্ছে কেউ বেটে হচ্ছে, সেটা আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো কেন হচ্ছে। ঠিক আছে, সেই হরমোন অর্থাৎ হচ্ছে গ্রোথ হরমোন দায়ী, আর একটা হচ্ছে জিন দায়ী, অর্থাৎ বংশগতির ফলে পিতা মাতার থেকে যে জিনটা এসছে সেটাই কিন্তু এই বৃদ্ধির জন্য কিন্তু দায়ী। এটা হচ্ছে বাহ্যিক সত্তা সূর্যালোক, আর অভ্যন্তরীণ সত্তা হচ্ছে জিন আর হরমোন। এই দুটো লিখে নাও। বৃদ্ধির প্রধান শর্ত কি, এটা কিন্তু পরীক্ষাতে কোশ্চেন দেয়। ঠিক আছে, লিখে নাও। আর এখান থেকে দেয় হচ্ছে বৃদ্ধি বিকাশের পার্থক্য দেয়, আর দেয় হচ্ছে বৃদ্ধির দশাগুলি লেখো, বা দেয় হচ্ছে বিকাশের দশাগুলি লেখো। এই বিকাশের দশাটাই বেশি। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল বলবে। এবার আমরা কিন্তু জানবো হচ্ছে বৃদ্ধির দশাগুলি। তো এবার আমরা জানবো হচ্ছে বৃদ্ধির দশা, কোন কোন দশা বৃদ্ধির ক্ষেত্রে। তো
তো বৃদ্ধির প্রধান দশাগুলো যেগুলো সেগুলো হচ্ছে কোষ বিভাজন দশা। কোষ বিভাজন দশা। তো কোষ বিভাজন দশা সেটা কিরকম? মাইটোসিস বিভাজনের মাধ্যমে কোষের আকার আয়তন বৃদ্ধি পায়। ঠিক আছে, মাইটোসিস বিভাজনের মাধ্যমে কোষের আকার আয়তন বৃদ্ধি পায়। তো মাইটোসিস হলো কারণ বৃদ্ধি তার ফলাফল। ঠিক আছে, মাইটোসিস কোষ বিভাজন হওয়ার ফলে কিন্তু বৃদ্ধিটা পায়। জাইগোটটা সৃষ্টি হওয়ার পরে কিন্তু মাইটোসিসের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু এক কোষ থেকে মানে আস্তে আস্তে কিন্তু এর বৃদ্ধি পাওয়া শুরু হয়। এটা যখন ক্লাস 12 এ পড়বে তখন ডিটেইলসে পড়বে। ঠিক আছে, আচ্ছা তো কি হচ্ছে প্রথমে, এই যে দেখো একটা কোষ, তুমি তো বিকাশটা এই পাশে লিখবে না, তুমি কিন্তু পরের এটা লিখবে। আমি বোঝানোর জন্য বৃদ্ধি বিকাশ আলাদা করে লিখেছি। আচ্ছা এটা মুছে লিখি, তুমি নিচে লেখো, বাট আমরা বোঝাতে লাগবে। দেখো এই হচ্ছে একটা কোষ, এই ধরো একটা কোষ, আমরা কোষটা পুরো পড়াশোনায় করেছি। কোষ তার মধ্যে থাকে নিউক্লিয়াস, ঠিক আছে। তো এটা মাইটোসিসের মাধ্যমে সমবিভাজন এরকম ভাবে এখনো কোষের সৃষ্টি হয়নি, সৃষ্টি হবে। ঠিক আছে, আস্তে আস্তে একটা কোষ সৃষ্টি হলো। এবং কি হচ্ছে, আকারে বৃদ্ধি পাচ্ছে। এটাই বলছে কোষ বিভাজন দশা। তো মানব জাইগোট থেকে মূলা এই নিষেকের ফলে পুংগ্যামেট এবং এই স্ত্রী গ্যামেট এবং হচ্ছে পুংগ্যামেট এদের মিলন ঘটে হচ্ছে জাইগোট। ঠিক আছে, সেই জাইগোট থেকে মহুলা, দেখো মানব জাইগোট থেকে হচ্ছে মরুলা, ঠিক আছে, মৌলা থেকে ব্লাস্টুলা, মৌলা থেকে হচ্ছে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে আসছে হচ্ছে ব্লাস্টুলা। তারপর সেখান থেকে আসছে ভ্রূণ। ঠিক আছে, মানব জাইগোট থেকে মৌলা, মৌলা থেকে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে ব্লাস্টুলা, তারপর আসছে ভ্রূণ। ঠিক আছে, এই হচ্ছে কোষ বিভাজন দশা।
এই হয়ে গেল কোষবিভাজন দশা। তোমরা ভিডিওটা পজ করে কিন্তু লিখে নেবে। এরপর আসছে কোষীয় আকার বৃদ্ধিকরণ। দেখো, এরপরে আসছে কোষীয় আকার বৃদ্ধিকরণ। ঠিক আছে, সেইটা আবার দুইভাবে হয়, অন্তঃকোষীয় বৃদ্ধি আর একটা হচ্ছে বহিঃকোষীয় বৃদ্ধি। এই দশায় কোষগুলি জল গ্রহণ করে অন্যান্য উপাদান সংশ্লেষ করে কোষের সাইটোপ্লাজমের আকার বৃদ্ধি পায়। একে বলছে অন্তঃকোষীয় বৃদ্ধি। একে বলছে অন্তঃকোষীয়। হলো, এই হচ্ছে অন্তঃকোষীয়। অর্থাৎ এই একটা কোষ আস্তে আস্তে বৃদ্ধি পেল, এই হচ্ছে অন্তঃকোষীয়। হচ্ছে অন্তঃকোষীয় বৃদ্ধি। তো আর একটা ব্যাপার দেখো, এই অন্তঃকোষীয় বৃদ্ধি কিন্তু এই দশায় বিভাজিত কোষগুলি জল গ্রহণ করে অন্যান্য উপাদান সংশ্লেষ করে। ঠিক আছে, এবং কোষের প্রোটোপ্লাজম আকারে অপরিবর্তনীয়ভাবে বৃদ্ধি পায়। একে বলে অন্তঃকোষীয় বৃদ্ধি। দাঁড়াও এক সেকেন্ড, লেখাটা একটুখানি ঠিক করে দিই। দেখো, তো এই জায়গাটা একটু ঠিক করে নাও। এই দশায় কোষগুলি জল গ্রহণ করে অন্যান্য উপাদান সংশ্লেষ করে কোষের প্রোটোপ্লাজম অপরিবর্তনীয় বৃদ্ধি পায়। ঠিক আছে, একে বলছে অন্তঃকোষীয় বৃদ্ধি। ঠিক আছে, অপরিবর্তনীয় বৃদ্ধি, এবার বৃদ্ধি পেলে আর কিন্তু বৃদ্ধি হবে না, এরকমই থাকবে। তো কি উদাহরণ কি, নিউরন বা হচ্ছে স্নায়ু কোষ সৃষ্টির পরে কিন্তু একবারও বিভাজিত হয়, শুধুমাত্র একসঙ্গে বিভাজনের বৃদ্ধি ঘটে। তো উদাহরণ হিসাবে লিখতে পারো, নিউরন বা হচ্ছে স্নায়ু কোষ সৃষ্টির ফলে নিউরন বা স্নায়ু কোষ সৃষ্টির পরে একবারও বিভাজিত হয় না। বিভাজিত লেখা নাই। নিউরন বা স্নায়ু কোষ সৃষ্টির পরে একবারও বিভাজিত হয় না। নিউরন বা স্নায়ু কোষ সৃষ্টির পরে একবারও বিভাজিত হয় না, শুধুমাত্র কিন্তু অ্যাক্সন-ডেনড্রাইটের বৃদ্ধি ঘটে। ঠিক আছে, অ্যাক্সন-ডেনড্রাইট যে অংশটা তার বৃদ্ধি ঘটে, নিউরন বা স্নায়ু কোষের কিন্তু আর একবারও বিভাজিত হয় না। হলো, এই হয়ে গেল কোষীয় আকার বৃদ্ধিকরণের, এটা হচ্ছে অন্তঃকোষীয় বৃদ্ধি। এবার বহিঃকোষীয় বৃদ্ধি কি, বহিঃকোষীয় বৃদ্ধির ক্ষেত্রে হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলার ঠিক নিচের কোষস্তরে বৃদ্ধিকরণ দশা দেখা যায়।
আজব কলার নিচের কোষস্তরে বৃদ্ধিকরণ দশা দেখা যায়। অনেক ক্ষেত্রে আকারে এই বৃদ্ধি বহিঃকোষীয় হয়ে থাকে। ঠিক আছে, সেটা কিরকম আমি একটু দেখাই। এই ধরো ভাজক কলার নেক্সট কি হবে, এটা এরকম থাকবে, কিন্তু এর একটা বৃদ্ধিকরণ দশা দেখা যাচ্ছে। সেটা কিরকম দেখো, এই দেখো এর বাইরে এরকম একটা অংশ দেখা যাচ্ছে, একে বলছে বহিঃকোষীয় বৃদ্ধি। এটা অন্তঃকোষীয় বৃদ্ধি, এটা বহিঃকোষীয় বৃদ্ধি। এটাই কিন্তু বহিঃকোষীয় বৃদ্ধিও বলে। কোন অস্থি ও তরুণাস্থির কলার কোষে প্রয়োজন থাকে কলার আয়তন বৃদ্ধিতে সাহায্য। অস্থি এবং তরুণাস্থি কোষে যে ধাত্র সৃষ্টি হয় সেটা কিন্তু অস্থি এবং তরুণাস্থি কোষকে বৃদ্ধিতে সহায়তা করে। এই হচ্ছে কোষীয় আকার বৃদ্ধিকরণ দশা। এটা তোমরা সবাই লিখে নাও, এটা সকলে পজ করে লিখে নাও, এছাড়া আমি স্ক্রিনশটটা পাঠিয়ে দিচ্ছি। দেখো 3 নম্বর হচ্ছে বৃদ্ধির দশা কোষীয় বিভেদন দশা। এই কোষীয় বিভেদন দশায় কি হয়, পূর্ণ আয়তনের যে কোষগুলো আছে সেই পূর্ণ আয়তনের যে কোষগুলো হয়ে যাচ্ছে, পূর্ণ আয়তনের যে কোষগুলো আছে সেগুলো বিভাজিত হয়ে বিশেষ বৈশিষ্ট্যের কোষ, কলা ও কলাতন্তু গঠন করে, যেমন হচ্ছে স্নায়ুকোষ, পেশিকোষ। এইগুলোর থেকে কিন্তু হচ্ছে এই ধরো এরকম ভাবে স্নায়ুকোষ, ঠিক আছে, এছাড়া গঠিত হচ্ছে কি, গঠিত হয় পেশিকোষ। তাহলে লেখাটা কি লিখবে, ঠিক আছে। তো কি হলো, পূর্ণ আয়তনের কোষগুলো বিভাজিত হয়ে বিশেষ বৈশিষ্ট্যের কোষ, কলা ও কলাতন্তু গঠন করে, যেমন হচ্ছে স্নায়ুকোষ ও পেশিকোষ সৃষ্টি করতে, স্নায়ুকোষ ও পেশিকোষ সৃষ্টি করে। ঠিক আছে, এই হয়ে গেল বৃদ্ধির দশা। 5 নম্বর আসলে বৃদ্ধির দশায় এই ভেতরের পয়েন্ট গুলো লিখতে হবে। এরপরে আমরা আসছি হচ্ছে বিকাশের দশা। বিকাশ হচ্ছে মানুষের জৈবিক, মানসিক ও আবেগ সংক্রান্ত পরিবর্তন হচ্ছে বিকাশ। যে দাগটা কেটেছিলাম, একটা ছোট দাগ ছিল, একটা বড়, একদম দেখো জৈবিক আবেগ থাকছে, সেখানে মানসিক আবেগ থাকছে, ভালো লাগা, খারাপ লাগা, মানে হাসি, কান্না, দুঃখ, ঠিক আছে, রাগ, সমস্ত কিন্তু জৈবিক মানসিক আবেগ সংক্রান্ত পরিবর্তনকে বিকাশ বলে। ছোটবেলায় আমরা যে বিষয়টা নিয়ে কাঁদতাম, একদম ম্যাচিওর হয়ে যাওয়ার বড় হয়ে কিন্তু সেই বিষয়টা নিয়ে আমরা কাঁদবো না। ঠিক আছে, তো সেই যে আবেগ সমস্ত কিছু হলো মানুষের জৈবিক, মানসিক ও আবেগ সংক্রান্ত পরিবর্তনকে বলছে বিকাশ।
ঠিক আছে, মানুষের জৈবিক, মানসিক ও আবেগ সংক্রান্ত পরিবর্তনকে বলে বিকাশ। বিকাশের দশাগুলি লেখো 5 নম্বরের কোশ্চেন পরীক্ষায় দেয় ক্লাস 10-এ। ঠিক আছে, এছাড়াও 2 নম্বরের কোশ্চেন দেয় বিকাশের পর্যায়গুলি লেখো, সেখানে পর্যায়গুলো লিখে দিলে কিন্তু হবে। তো বিকাশের পর্যায়গুলো কি কি আমরা ডিটেলসে পড়বো, প্রথমে সদ্যজাত। সদ্যজাত একদম ছোট্ট যে বাচ্চাটা জন্ম, তারপরে আসছে শৈশব, শৈশব। ঠিক আছে, এই সদ্যজাত, শৈশব, এগুলো বয়সগুলো বিভিন্ন বইতে তোমরা বিভিন্ন রকম পাবে। এই বললাম, এই বিভিন্ন বইতে তোমরা বিভিন্ন পাবে, যেটা সাইকোলজি, বিভিন্ন সাইকোলজিস্টরা বিভিন্ন ধারণা দিয়েছেন। ঠিক আছে, তো বিএডে যারা করছে তারা জানবে বিভিন্ন সাইকোলজিস্টদের সেই মানে বয়সটা আলাদা করে দেওয়াই আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমরা তোমাদের বইতে যা আছে সেটা লিখতে পারো, বা আমি যেটা বলছি সেটা লিখতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে দেখো শিশুর জন্ম থেকে সদ্যজাতর ক্ষেত্রে একদম সদ্যজাতটা হচ্ছে অনেক বইতে থাকে বিভিন্ন রকম বইতে, একদম ঘুমটার ভূমিষ্ঠ হওয়ার থেকে 2 মাস পর্যন্ত, কোন বইতে লেখা আছে 1 মাস সদ্যজাত। শৈশব হচ্ছে 2 মাস থেকে 10 বছর। আবারও বলছি, বিভিন্ন বইতে এটা বিভিন্ন আছে, কারণ এটা সাইকোলজিস্টরা বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন। ঠিক আছে, তারপরে হচ্ছে বয়স সন্ধি। বয়স সন্ধির বয়সটা হচ্ছে 10 থেকে 19 বছর। এটাও বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া আছে। যেমন হচ্ছে আইসিএমআর এর অনুযায়ী কিন্তু এটা হচ্ছে 10 থেকে 16 বছর আবার দেওয়া আছে। 10 থেকে 16 বছর। আইসিএমআর হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। ঠিক আছে, আইসিএমআর এর দেওয়া আছে 10 থেকে 16 বছর। এইটা অনেক ক্ষেত্রে আবার দেওয়া আছে তোমার হচ্ছে 10 থেকে 19 বছর। এটা হচ্ছে WHO এর মত অনুযায়ী 10 থেকে 19 বছর হচ্ছে WHO এর মত অনুযায়ী, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুযায়ী হচ্ছে 10 থেকে 19 বছর অবধি হচ্ছে বয়স সন্ধি। তারপরে আসছে পরিণমন। তারপরে আসছে পরিণমন, সেটা হচ্ছে 19 থেকে 60। ঠিক আছে, অর্থাৎ এই সময় সবাই স্কুল কলেজে যাচ্ছে, তারপরে হচ্ছে চাকরি পাচ্ছে, তারা বৈবাহিক জীবনে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু কাটিয়ে হচ্ছে একদম মানে বৃদ্ধ দশার দিকে যাচ্ছে, সেই সময়ের আগেটা। 5 নম্বর দশা হচ্ছে বার্ধক্য। বার্ধক্যটা হচ্ছে 60 বছরের। হলো, এই হচ্ছে বিকাশের দশা। এবার আমরা এর ভিতরে কি কি হয় না হয় সেইগুলো আমরা একটুখানি জানবো, কারণ এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের লিখতে হবে। 2 নাম্বার দিলে এইটুকু লিখতে হবে, 5 নাম্বার দিলে কিন্তু তখন আমাদের ভেতরের যেগুলো সেগুলো কিন্তু লিখতে হবে। এইবার আমরা বিকাশের দশাগুলো আমরা পড়বো, এটা কিন্তু তোমরা লিখে নেবে। ঠিক আছে, দশাগুলো খাতায় কিন্তু নোট করে নেবে, নোটটা পিডিএফটা পেয়ে যাবে। দেখো সদ্যজাত অবস্থা। আচ্ছা, বয়স যেগুলো ওখানে আমি বলেছি সেইগুলো কিন্তু তোমরা লিখবে। ঠিক আছে, বয়স বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া আছে। ঠিক আছে, দেখো
সদ্যজাত হচ্ছে শিশুর জন্ম থেকে, এখানে দেওয়া আছে 2 বছর, সেটা 2 বছর নয়, সেটা কিন্তু 2 মাস। এই ব্যাপারগুলো একটুখানি দেখে নাও। সেটা হবে, দেখো সদ্যজাত হচ্ছে 0 থেকে 2 মাস। ঠিক আছে, এইগুলো একটুখানি দেখে নেবে। 0 থেকে 2 মাস, ঠিক আছে, সদ্যজাত অবস্থা হলো। আচ্ছা, তো এই সময় বৈশিষ্ট্যগুলো কি? এই সময় দেখো এই সময় শিশু হাসি, কান্না, চিনতে শেখা, হাঁটতে শেখা, কথা বলতে শেখা প্রভৃতি রপ্ত করতে পারে। এই সময় কিন্তু চিনতে পারা, বাবা মাকে চিনতে পারে, বা যারা ওর সাথে বেশি কথা বলে বাড়ির লোক তাদেরকে চিনতে পারে, অন্য কেউ করে নিলে আবার কান্না করে। ঠিক আছে, এইগুলো কিন্তু বিভিন্ন কিছু চিনতে শেখে, হাঁটতে শেখায়, ঠিক আছে, কাছের জিনিস চিনতে শেখে, বা খুশি হলে হাসে, এইগুলো কিন্তু এই সময় শেখে। এই সময় শিশুদের দুধের দাঁত ওঠা শুরু হয়। এই সময় কিন্তু আস্তে 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 ওদের দাঁতটা ওঠা শুরু হয়। আচ্ছা, এই সময় শিশুরা প্রধানত মায়ের দুধ এবং তরল দ্রব্য পান করে। ঠিক আছে, মায়ের দুধই প্রধানত পান করে, কারণ কিন্তু 6 মাসের আগে কিন্তু শিশুকে কোনো রকম কিন্তু বাইরের খাবার দিতেন না, কারণ শিশুর পাকস্থলীতে কিন্তু সেই খাবারগুলো পরিপাক করার জন্য উৎসেচক থাকে না। ঠিক আছে, এগুলো পরে পড়বে বড় হলে। তারপরে হচ্ছে শৈশবকাল। তো শৈশবকালে আমি আবার বললাম বিভিন্ন রকম রয়েছে, যেটা হচ্ছে 2 মাস থেকে 10 বছর। ঠিক আছে, 2 মাস থেকে 10 বছর। তো এখানে আছে 11 বছর, যাই হোক 3 বছর লেখা, 3 বছর থেকে 11 বছর না, সেটা হবে না। এই সময় বৃদ্ধি, এই সময় কিন্তু থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত থাইমোসিন হরমোন এই সময় বৃদ্ধিকে নিয়ন্ত্রিত করে। 10 বছরের পর থেকে থাইরক্সিন ও সোমাটোট্রপিক হরমোনের প্রভাবে বৃদ্ধির হার দ্রুত হয়। 10 বছর অবধি কিন্তু সে একটু বৃদ্ধির হারটা একটুখানি কম হয়, তারপরে কিন্তু 10 বছরের পর থেকে কিন্তু বৃদ্ধির হারটা দ্রুত বৃদ্ধি হতে থাকে বিভিন্ন হরমোনাল কারণে। আচ্ছা, তারপরে আছে বয়স সন্ধি। তারপরে সময়টা হচ্ছে বয়স সন্ধি। বয়স সন্ধি কাল হচ্ছে এটা 10 থেকে 19 বছর। 12 থেকে 18 বছর আছে, সেটা বললাম 10 থেকে 19। ঠিক আছে, যেটা হচ্ছে হুয়ের মত অনুসারে। দেখো, তো এই সময় কি হচ্ছে, মানুষের বৃদ্ধি সব থেকে বেশি হয়, কারণ কি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলির প্রভাবে মানুষের সর্বাঙ্গীন বৃদ্ধি ঘটে। এই সময় কিন্তু পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন এবং স্ত্রীদের ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের ক্রিয়ায় দেহের গৌণ যৌন বৈশিষ্ট্য মানে দেখতে পাওয়া যায়। এই অবস্থার পরে কিশোর ও কিশোরীরা প্রাপ্তবয়স্কর দিকে অগ্রসর হয়। ঠিক আছে, এই সময় কিন্তু যৌন গৌণ যে হরমোনগুলো নিঃসৃত হয়, ঠিক আছে, এবং বিপরীত জেন্ডারের প্রতি আকর্ষণ হওয়া এই টাইম থেকেই শুরু হয়। এটাকে বলছে বয়ঃসন্ধি বা অ্যাডোলেসেন্স পিরিয়ড। আচ্ছা, এই অবস্থার পর থেকে কিশোরীরা প্রাপ্তবয়স্কদের দিকে এগোয়। আচ্ছা, এরপরে হচ্ছে পরিণত দশা, যেটা হচ্ছে লিখে নিয়ে দেবো 19 থেকে 60। এখানে লেখা আছে 18 বছরের পর, এটা অসুবিধা নেই, 18 বছরের পর সেটা হচ্ছে 19 থেকে 60। ঠিক আছে, মানুষ কিন্তু 18 বছরের পর থেকেই মোটামুটি প্রাপ্তবয়স্ক হয়ে যায়। এই সময় পর থেকে তাদের যৌনাঙ্গের পূর্ণ বিকাশ ঘটে এবং পুরুষদের শুক্রাশয় শুক্রাণু এবং স্ত্রীদের ডিম্বাশয় ডিম্বাণু উৎপাদন হয়। ঠিক আছে,
এই সময় স্ত্রীদের দেহ শৈশব গঠন হয় এবং পুরুষদের পেশিবহুল দেহ গঠিত হয়। এই সময় মানুষের দেহ গঠন পূর্ণ হয়। প্রায় 23 থেকে 24 বছর পর আর দেহ নতুন করে গঠন হয় না। ঠিক আছে, নতুন করে আর কিন্তু দেহ গঠন হয় না। ঠিক আছে, 19 থেকে 60 বছর হচ্ছে পরিণত দশা, তারপরে আসছে বার্ধক্য দশা। আচ্ছা, পরিণত দশার মধ্যে আরো কিছু বৈশিষ্ট্য একটু অ্যাড করো না, আমি মুখে বলছি। যেমন ধরো, এই সময় কিন্তু মানুষের নিজেরও তার পরিবার সম্পর্কে চিন্তা ভাবনা বাড়তে থাকে ও দায়িত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, এই সময়ের পর থেকে মানুষ কিন্তু ওরকম মানে যা খুশি করে বেড়ানো এগুলো কিন্তু করে না, কারণ তার নিজের সম্বন্ধে এবং পরিবার সম্বন্ধে কিন্তু চিন্তা ভাবনা তার বাড়তে থাকে। এই যে পরিণত দশার ক্ষেত্রে পরিণত দশার কথা এখানে বলছি। ঠিক আছে, যখন কি মানুষ স্কুল কলেজ শেষ করে তখন চাকরি বাকরি বা কিছু একটা মানে আয় উপার্জনের চেষ্টা করে। ঠিক আছে, অর্থাৎ নিজের সম্বন্ধে এবং নিজের পরিবারের সম্বন্ধে দায়িত্ব বাড়তে থাকে। জীবন সম্বন্ধে কিন্তু অভিজ্ঞতা ক্রমশ কিন্তু এই সময় বাড়তে থাকে। ঠিক আছে, আর কিন্তু কোন একটা স্টেপ নেওয়ার আগে কিন্তু মানুষ মানসিকভাবে অনেক চিন্তা ভাবনা করে, তারপরে বিভিন্ন স্টেপ গুলো নেয়। ঠিক আছে, তারপরে আসছে বার্ধক্য দশা বা অন্তিম দশা। অন্তিম দশা বা বার্ধক্য দশা স্ত্রীদের ক্ষেত্রে 45 বছরের পরে ডিম্বাণু উৎপাদন হার ও পুরুষদের ক্ষেত্রে 55 বছরের পর শুক্রাণু উৎপাদনের হার বিশেষভাবে হ্রাস ঘটে। ঠিক আছে, ফিমেলদের ক্ষেত্রে প্রায় 45 বছরের পর এবং মেলদের ক্ষেত্রে 55 বছরের পর কিন্তু যে ডিম্বাণু এবং শুক্রাণু উৎপাদন কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এই সময় এরপরে কি হচ্ছে, অস্থি ক্ষয় হতে থাকে, বিভিন্ন হাড়গুলো দেখে বয়স্ক মানুষদের পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা এগুলো হতে থাকে, কারণ অস্থি আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। দৃষ্টিশক্তির হ্রাস ঘটে। ঠিক আছে, ত্বক কুঞ্চিত হয়, তোমাদের মতো করে তোমরা লিখতে পারো। ঠিক আছে, কানে কম শোনা এইসব কিন্তু এই সময় হয়। এছাড়াও কি স্মৃতিশক্তি হ্রাস পাওয়া, তারপর হচ্ছে আস্তে আস্তে মানুষ হীনমন্যতায় ভোগে, বয়স হয়ে গেলে মানুষ আস্তে আস্তে হীনমন্যতায় ভুগতে থাকে। এইসব মানসিক সমস্যায় কিন্তু শিকার হয়। মানুষের গড়ে প্রায় 70 থেকে 80 বছর বাঁচে, তারপর কিন্তু মানুষের মৃত্যু ঘটে। ঠিক আছে, মানুষ গড়ে প্রায় 70 থেকে 80 বছর পর্যন্ত বাঁচে, তারপরে তার মৃত্যু ঘটছে। এই হয়ে গেল বৃদ্ধি এবং বিকাশের দশা। ঠিক আছে, তোমরা এগুলো লিখে নিও, বিভিন্ন বইতে বিভিন্ন রকম রয়েছে। তো এটা সেই বই অনুযায়ী, বা যেমন যেটা আমি বললাম হু এর মত অনুযায়ী, তারপরে হচ্ছে ICMR, এটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের মত অনুযায়ী বয়সগুলো কিন্তু পার্থক্য রয়েছে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটা লাইক করে দিও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো আমি যে দাগটা কেটেছিলাম সেটা নিয়ে আরেকবার বলে দিই। এই যে একটা দাগ কেটেছিলাম এইটুকু, একটা দাগ কেটেছিলাম একদম শেষ অবধি। ঠিক আছে, যত দূর যাচ্ছে। তো এই ছোট যে দাগটা কেটেছিলাম সেটা হচ্ছে হাইটের বাড়া বা কোষের বৃদ্ধি পাওয়া, সেটাকে বলছে বৃদ্ধি, আকার আয়তনের বৃদ্ধি, সেটা হচ্ছে বৃদ্ধি। আর এইটা বড় দাগটা কেটেছিলাম বিকাশ, যেটা জীবনব্যাপী চলতে থাকে। আমরা যতটা যা শিখি, ঠিক আছে, আমরা যা শিখি একদম ছোট থেকে, এই যে বললাম বাচ্চারা কান্না করে তারপর খেতে দেওয়া হয়, আস্তে আস্তে আমরা শিখছি এটা করলে এটা হচ্ছে, এটা করলে এটা, আমরা শিখতে থাকছি শিখতে থাকছি। একজন বৃদ্ধ মানুষ এই যে ছবিটা রয়েছে, ওনারাও কিন্তু একদম মৃত্যুর মানে আগে অব্দি, এই যে মানুষটার ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে, এনারাও বৃদ্ধ, যখন আমরাও সবাই বৃদ্ধ হবো একদিন না একদিন, তো একদম যে বৃদ্ধ বয়স, একদম মৃত্যুর আগে অব্দি কিন্তু আমরা শিখবো। ঠিক আছে, কিভাবে থাকলে আমাদের জীবন মানে ঠিকঠাক হবে। তো বললাম বৃদ্ধ মানুষরা মানে নিজের টেবিলের চারপাশে ওষুধপত্র বা খাওয়ার জলের বোতলটা কাছাকাছি রাখে, এই দরকারি জিনিসগুলো কাছাকাছি রাখে, এটা কিন্তু তারা শিখেছে, মানে না এটা আমার সুবিধা হবে। ঠিক আছে, একদম মৃত্যুর আগের অব্দি কিন্তু মানসিক পরিবর্তনগুলো চলতে থাকে, ভালো লাগা খারাপ লাগা সমস্ত যে মানসিক পরিবর্তনগুলো একদম মৃত্যুর আগে অব্দি চলতে থাকে। এই জন্য ডাক্তার দেখা একদম এখান থেকে যে শেষ অব্দি অত দূর টানা গেছে, অত দূরে কিন্তু আমি এই টেনেছি বা বোর্ডে আমি প্রথমে করেছিলাম। এইটা হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, বৃদ্ধি একটা সময় পর থেমে যায়, বিকাশ কিন্তু একদম মৃত্যুর আগের দিন অব্দি, মানে আগের মুহূর্ত অব্দি চলে। ঠিক আছে, ভিডিওটা এই অব্দি থাকলো, ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো। এই চ্যানেলে ক্লাস 7 থেকে একদম MSc অব্দি তোমরা
ক্লাস করতে পারবে বায়োলজির। ঠিক আছে, আমাদের পেইড ক্লাস চলছে, তোমরা চাইলে জয়েন হতে পারো। পেইড ক্লাস হচ্ছে ক্লাস 10-এর মাধ্যমিক জীবন বিজ্ঞানের, মাসে হচ্ছে মাত্র 100 টাকা। ঠিক আছে, সেই রেকর্ড ক্লাস তোমরা পেয়ে যাবে, যাদের ক্লাসের টাইমের সাথে ম্যাচিং করবে না তারা সমস্তটা রেকর্ড পেয়ে যাবে। ক্লাসে প্রত্যেকদিন লিখতে দেওয়া হয় বা পড়া দেওয়া হয়, একটা চ্যাপ্টার শেষ, আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, পেইড ব্যাচের স্টুডেন্টরা কিন্তু এই চ্যাপ্টারটা সাজেশনটা পেয়ে যাবে, এবং এই নোট যা যা করিয়েছে সমস্ত কিন্তু পেইড ব্যাচের পিডিএফ আকারে সবাই পেয়ে যাবে। ঠিক আছে, তো টাইমে ম্যাচ না করলেও তোমরা করতে পারো, যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, এবং ফ্রি গ্রুপ ডেমো ক্লাসের যে গ্রুপগুলো আছে সেখানেও তোমরা জয়েন করে ফ্রি ক্লাস দেখে নিতে পারো প্রথমে, যে কেমন কি ক্লাস হয়। ঠিক আছে, তো এই ভিডিওটা এই অবধি থাকলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। প্রত্যেকের লাইক বা রিয়াকশন গুলো কিন্তু আমার কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ।